রাজস্থানের রাজসমন্দ জেলায় মাত্র ৬০০ বছর পুরনো কুম্ভলগড় কেল্লা ভারতের সবচেয়ে বিশাল কেল্লাগুলোর মধ্যে একটি। মোট ৩২টি কেল্লার নির্মাণ করা মহারানা কুম্ভল দ্বারা নির্মিত এই কেল্লার পরিসরে আজও আপনি ৭০টি জৈন ও হিন্দু মন্দির দেখতে পাবেন। সমুদ্রতল থেকে ১১০০ মিটার উচ্চতায় অবস্থিত এই দুর্গকেল্লা রাজস্থানের সকল কেল্লার মধ্যে সবচেয়ে উঁচুতে নির্মিত। বিশ্বের সবচেয়ে বড় কেল্লা পরিসরগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত কুম্ভলগড় কেল্লা দিয়া রাজপুতদের দ্বারা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নির্মিত। এর চারপাশে বিস্তৃত ৩৬ কিলোমিটার লম্বা প্রাচীর শুধু ভারতেই নয়, বরং সমগ্র বিশ্বে বিখ্যাত। কারণ এটি বলা হয় যে চীনের প্রাচীরের পরে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর। রাজস্থানের দুটি বড় অঞ্চল মেওয়াড় ও মারওয়াড়কে পৃথক করা কুম্ভলগড়ের ব্যবহার মেওয়াড়ের শাসকরা প্রায় যুদ্ধের মতো জরুরি অবস্থায় আশ্রয় নিতে করত। এই কেল্লাতেই সিসোদিয়া বংশের বীর যোদ্ধা মহারানা প্রতাপের জন্ম হয়েছিল, তাই এটি মহারানা প্রতাপের জন্মস্থান হিসেবেও পরিচিত। সেই যুগের বিখ্যাত স্থপতি মণ্ডল দ্বারা নির্মিত এই কেল্লাকে এমন নিরাপত্তা ও সৌন্দর্য দেওয়া হয়েছিল যা আমরা আজও কল্পনা করতে পারি না। এখানে বাদলমহলে তৈরি এই অত্যন্ত সুন্দর পেইন্টিংগুলো তৈরি করতে রঙের বদলে সবজির ব্যবহার করা হতো। এর সাথে জড়িত একটি অনন্য তথ্য এটি বলা হয় যে মহারানা কুম্ভল এটি নির্মাণের জন্য দিনে যতগুলো দেওয়াল তৈরি করতেন সেগুলো সব রাতে নিজে থেকে ধসে যেত। আর এটা কেন হতো এবং এই কেল্লা তারপর কিভাবে তৈরি হলো সে সম্পর্কে আমরা এই ভিডিওতে পড়ে জানব। হাই বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুম্ভলগড়ের এই ঐতিহাসিক কেল্লায় এবং এর সাথে জড়িত মজার ইতিহাস ও সমস্ত তথ্য আমি আপনাদের এই ভিডিওতে দেব। তো কুম্ভলগড় কেল্লা রাজস্থানের রাজসমন্দ জেলায় অবস্থিত এবং এর দূরত্ব উদয়পুর থেকে ৮৪ কিলোমিটার, রাজসমন্দ শহর থেকে ৪৭ কিলোমিটার এবং জয়পুর থেকে ৩৪৪ কিলোমিটার। আপনার জানার জন্য আমি বলছি যে ২০১৩ সালে রাজস্থানের ৬টি কেল্লাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার মধ্যে কুম্ভলগড় কেল্লাও ছিল। কুম্ভলগড় কেল্লার নির্মাণ সিসোদিয়া রাজপুত বংশের বীর রাজা মহারানা কুম্ভল করিয়েছিলেন এবং এটি ১৪৪৩ থেকে ১৪৫৮ সাল পর্যন্ত, অর্থাৎ মোট ১৫ বছরে তৈরি করে সম্পন্ন করা হয়েছিল। এটি এই কেল্লায় প্রবেশের প্রথম দরজা, যাকে বলা হয় হনুমান পোল। এই দরজায় যে কেল্লাগুলো আপনি দেখছেন এগুলো এই কারণে তৈরি করা হতো যাতে যদি শত্রুরা তাদের হাতি দিয়ে এই দরজা ভাঙার চেষ্টা করে তবে এগুলো তাদের চামড়ায় ঢুকে যায় এবং ব্যথার কারণে হাতি পিছিয়ে যায় আর শত্রু তাদের চেষ্টায় ব্যর্থ হয়ে যায়। প্রায় ৬০০ বছর পুরনো এই কেল্লা সমুদ্রতল থেকে ১১০০ মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি রাজস্থানের সকল কেল্লার মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত। বর্ষার মৌসুমে এই বিশাল কেল্লার চারপাশে মেঘে ঢাকা থাকত, তাই এর সবচেয়ে উপরের অংশকে বাদলমহল নামে ডাকা হতো। এই সামনে যে প্রাচীর আপনি দেখছেন এটি এই কেল্লার প্রোটেকশন ওয়াল অর্থাৎ বুরুজ এবং এটি মোট ৩৬ কিলোমিটার লম্বা, অর্থাৎ চীনের গ্রেট ওয়ালের পরে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর। এই প্রাচীর কেল্লার চারপাশে বিস্তৃত এবং এটি এক জায়গা থেকে পুরোটা দেখা সম্ভব নয়, কারণ এর বেশিরভাগ অংশ পাহাড়ের পিছনে। এই প্রাচীরের প্রস্থ ৫ থেকে ৮ মিটার এবং বলা হয় যে সেই যুগে এর উপর ৭টি ঘোড়া একসাথে দাঁড়াত। এই কেল্লা মোট ১৪ বর্গ কিলোমিটারের বিশাল এলাকায় বিস্তৃত এবং একসময় এর পরিসরে প্রায় ১৫,০০০ লোক বাস করত। শুধু তাই নয়, এখানে প্রায় ৩৬০টি জৈন এবং হিন্দু মন্দির ছিল, যার মধ্যে ৭০টি মন্দির আজও এখানে বিদ্যমান। এখানে নির্মিত জৈন মন্দিরগুলো খুবই প্রাচীন, যার মধ্যে কিছু দ্বিতীয় শতাব্দী খ্রিস্টপূর্বের বলেও বলা হয়। বলা হয় যে সেই সময় এখানে শাসক ছিলেন রাজা সম্প্রতি, অর্থাৎ মৌর্য বংশের মহান সম্রাট অশোকের নাতি। বলা হয় যে কিছু সময় পরে এখানে এমন প্রলয় এলো যে তার দ্বারা এখানে করা নির্মাণ কাজ ও বসতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। তারপর প্রায় ১৫০০ বছর ধরে এই জায়গা সম্পূর্ণরূপে উজাড় ছিল। তারপর পঞ্চদশ শতাব্দীতে এখানে মহারানা কুম্ভল এলেন এবং তিনি এখানে মন্দিরের কিছু বিশেষ ধ্বংসাবশেষ পেলেন। সেই ধ্বংসাবশেষের সাহায্যে মহারানা কুম্ভল এখানকার মন্দিরগুলোর পুনর্নির্মাণ করিয়েছিলেন। তাই ওইদিকে যে সব মন্দির আপনি দেখছেন সেগুলো সব সেই যুগের জৈন মন্দির। এই সব মন্দির সরকার রক্ষণাবেক্ষণ করে এবং এর মধ্যে কোনো মন্দিরে এখন আর কোনো মূর্তি নেই। এই কারণে এই মন্দিরগুলোতে এখন আর কোনো প্রকার পূজা অর্চনা করা হয় না। মহারানা কুম্ভল একজন মহান রাজপুত যোদ্ধা ছিলেন এবং তিনি এখানে অনেক হিন্দু মন্দিরের নির্মাণ করিয়েছিলেন। তার মধ্যে একটি হলো সামনে দেখা যাওয়া শিব মন্দির। এই মন্দিরে তখন থেকে আজ পর্যন্ত অবিরাম পূজা করা হয় এবং এর ভিতরে একটি ৫ ফুটের শিবলিঙ্গ বিদ্যমান। সাধারণত লোকেরা দাঁড়িয়ে এখানে নির্মিত শিবলিঙ্গে জলাভিষেক করে, কিন্তু মহারানা কুম্ভের উচ্চতা এত বেশি ছিল যে তিনি এখানে বসে শিবলিঙ্গে জলাভিষেক করতেন। এই যে পাশের মন্দির আপনি দেখছেন এটি হলো গণেশ মন্দির।
এর ঠিক পিছনে ছিল যজ্ঞশালা, যা মেওয়াড়ের দেবীদেবতাদের প্রসন্ন করার জন্য নির্মিত। এই গণেশ মন্দিরের পাশে কৃষ্ণ ভগবানের জন্য নির্মিত লক্ষ্মী নারায়ণ মন্দির। তাহলে চলতে চলতে আমি আপনাকে বলতে চাই যে এই কেল্লায় মোট 9টি দরজা নির্মিত, যেগুলো পার করার পর আপনি মূল পরিসরে পৌঁছে যাবেন। এই জায়গায় পৌঁছানোর জন্য আমরা এখন পর্যন্ত 4টি দরজা পার করেছি। এই সামনের যে দরজা আপনি দেখছেন, এটি কেল্লার 5ম দরজা এবং এটিকে বলা হয় ভৈরব। এটি কেল্লার মূল প্রবেশদ্বার বলা হয়, কারণ কেল্লার মূল পরিসর এখান থেকেই শুরু হয়। শুরুতে আমি আপনাকে কেল্লার বাইরের নিরাপত্তা প্রাচীর দেখিয়েছিলাম, এবং এই যে প্রাচীর আপনি দেখছেন, এটি কেল্লার ভিতরের নিরাপত্তা প্রাচীর। এইভাবে এই কেল্লাকে দ্বিগুণ নিরাপত্তা দেওয়া। এই যে কুম্ভলগড় কেল্লা, এটি মেওয়াড় ও মারওয়াড়ের সীমারেখার কাছে অবস্থিত। রাজস্থানে 2টি বড় অঞ্চল আছে, যা হলো মেওয়াড় এবং মারওয়াড়। তাই এই কেল্লা মেওয়াড়ের শেষ অংশে অবস্থিত এবং এরপরে শুরু হয় মারওয়াড় অঞ্চল, যা সম্পূর্ণ বালুকাময় ও মরুভূমি অঞ্চল, যেখানে জয়সলমের, বিকানের, বারমের এবং যোধপুরের মতো আরও অনেক শহর আছে। তাই কুম্ভলগড় মেওয়াড়ে পড়ে, যেখানে উদয়পুর, চিত্তরগড় এবং ভিলওয়াড়ার মতো আরও অনেক অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরে সরকার দ্বারা এগুলো সব আলাদা আলাদা জেলায় ভাগ করা হয়েছিল। এই সব অংশ আপনি অরাবল্লীর সুন্দর পাহাড়ে ঢাকা দেখতে পাবেন। তাই সেই যুগে মেওয়াড়ের রাজধানী ছিল চিত্তরগড় এবং সেখান থেকেই শাসন চালানো হতো। কিন্তু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে চিত্তরকে ঠিক মনে করা হতো না, কারণ এটি বেশি উচ্চতায় ছিল না এবং সেখানে শত্রুদের দ্বারা অবিরাম হামলা হতো। তাই 15শ শতাব্দীতে যখন মহারানা কুম্ভল মেওয়াড়ের গদি পেলেন, তখন তিনি এমন একটি জায়গার খোঁজে ছিলেন যা নিরাপদ হবে এবং যেখানে সহজে কোনো শত্রু হামলা করতে পারবে না। আর তার খোঁজ এখানে এসে শেষ হলো, কারণ এখানে এসে তার মনে হলো যে এই জায়গাটি একটি প্রাকৃতিক নিরাপত্তা পেয়েছে। আর তারপর এখানেই তিনি তার কেল্লা তৈরির সিদ্ধান্ত নিলেন। আমি বলতে চাই যে এই কুম্ভলগড় কেল্লা চিত্তর কেল্লার পরে রাজস্থানের 2য় বৃহত্তম কেল্লা এবং এই বিশাল কেল্লা তৈরিতে মাত্র 15 বছর লেগেছিল, যার মধ্যে 36 কিলোমিটার নিরাপত্তা প্রাচীর, 360টি মন্দির ও কেল্লার সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত। 1457 সালে আহমেদ শাহ প্রথম এই কেল্লায় হামলা করেছিলেন এবং তিনি ব্যর্থ হয়েছিলেন। তারপর 1458, 1459 এবং 1467 সালে মাহমুদ খিলজি এখানে হামলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারাও ব্যর্থ হয়েছিলেন। এই কেল্লাকে বেশিরভাগ জরুরি অবস্থায় ব্যবহার করা হতো। এটি কখনো কোনো শত্রু জয় করতে পারেনি, তাই এটিকে অজেয় দুর্গ বলা হতো। 1998 সাল থেকে এই কেল্লার রক্ষণাবেক্ষণ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা করা হচ্ছে। তাই 1958 সালের আগে এই কেল্লা মেওয়াড়ের শাহী পরিবারের কাছে ছিল। আর আমি বলতে চাই যে আজও সিসোদিয়া বংশের বংশধর, অর্থাৎ অরবিন্দ সিং মেওয়াড় এবং মহেন্দ্র সিং মেওয়াড় এবং তাদের পরিবারের সদস্যরা উদয়পুরের সিটি প্যালেসে বাস করেন। এই কেল্লার সাথে জড়িত একটি বিশেষ তথ্য এটিও যে 1535 সালে যখন গুজরাটের শাসক বাহাদুর শাহ চিত্তরের অবরোধ করেছিলেন, তখন মাত্র 13 বছর বয়সে এই কুম্ভলগড় কেল্লায় উদয় সিংকে রাখা হয়েছিল, যিনি পরে মেওয়াড়ের গদি পান এবং তারপর তিনি উদয়পুর শহরও প্রতিষ্ঠা করেন। বলা হয় যে এই কেল্লা একজন ঋষির বলি দেওয়ার পর নির্মিত। বলা হয় যে এখানে দিনে যতগুলো দেওয়াল তৈরি করা হতো, সেগুলো সব প্রতিদিন রাতে নিজে থেকে ধসে যেত। মহারানা কুম্ভল দেখলেন যে সেই সময় যখন এখানে কোনো জনবসতি ছিল না, তবুও দেওয়ালগুলো নিজে থেকে কিভাবে ধসে যাচ্ছে। সেই যুগে এখানে একজন ঋষি তপস্যা করতেন। মহারানা কুম্ভল একদিন তার সাথে দেখা করলেন এবং তিনি মহাত্মার কাছে জিজ্ঞাসা করলেন যে এই দেওয়ালগুলো নিজে থেকে কিভাবে ভেঙে পড়ছে। মহাত্মা জানালেন যে এখানে একটি দেবীর প্রকোপ আছে, তাই এই দেওয়ালগুলো প্রতি রাতে নিজে থেকে ভেঙে পড়ে। কুম্ভল বললেন, কেন আমরা আগে পূজাপাঠ এবং যজ্ঞ করে দেবীকে প্রসন্ন করি না এবং তারপর এখানে কেল্লা তৈরি শুরু করি? মহাত্মা জানালেন যে এটি এই সমস্যার সমাধান নয় এবং এর একমাত্র সমাধান হলো স্বেচ্ছায় নরবলি, অর্থাৎ কাউকে নিজের ইচ্ছায় নিজের জীবন দিতে হবে। কুম্ভল বললেন, এমন মানুষ কোথায় পাওয়া যাবে যে নিজের ইচ্ছায় নিজের বলি দেবে? এটি শুনে মহাত্মা বললেন, আপনি আমার বলি নিন, তবে এতে আমার কিছু শর্ত আছে যা আপনাকে মানতে হবে। প্রথম শর্ত হলো যে যখন আপনি কেল্লা তৈরি করবেন, তখন এতে আমার নামও থাকতে হবে। আর দ্বিতীয়টি হলো, যেখানে আমি পাহাড়ে উঠে থামব, সেখানে আপনি আমার মাথা কেটে ফেলবেন এবং সেখানে কেল্লার মূল দরজা তৈরি করা হবে। আর যেখানে আমার শরীর পড়বে, সেখান থেকে কেল্লা তৈরি শুরু করা হবে। মহারানা কুম্ভল মহাত্মার এই কথায় সম্মত হলেন। পাহাড়ে উঠতে উঠতে মহাত্মা প্রথমে এই সামনের জায়গায় থামলেন এবং এখানেই মহারানা কুম্ভল তরবারি দিয়ে তার মাথা কেটে ফেললেন। তাই এখানে আজও আপনি মহাত্মাকে উৎসর্গিত এই মন্দির দেখতে পাবেন। বলা হয় যে এখান থেকে মহাত্মা মাথা ছাড়া হেঁটে গেলেন এবং তার শরীর কেল্লার সবচেয়ে উঁচু স্থানে গিয়ে পড়ল।
তাই সেই জায়গায় তার শরীরের এবং এই জায়গায় তার মাথার শেষকৃত্য করা হয়েছিল। এরপর যখন এখানে কেল্লার দেওয়াল তৈরি করা হলো তখন তা আর ভেঙে পড়া বন্ধ হয়ে গেল। বলা হয় যে সেই মহাত্মা ছিলেন ভীরভনাথ জির অবতার। তাই এই কেল্লার মূল দরজা তার নামে তৈরি করা হয়েছিল, যাকে বলা হয়। এটি ছিল এই কেল্লার টাওয়ার এবং আক্রমণের সময় এই জায়গা থেকেই সৈন্যরা শত্রুদের উপর নজর রাখত। তাহলে আপনাদের এই ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে যাই এবং দেখাই যে এখান থেকে শত্রুদের উপর কিভাবে নজর রাখা হতো। তাই শত্রুদের বিরুদ্ধে যদি কোনো ধরনের প্রস্তুতি শুরু করতে হতো বা তাদের উপর তীর চালাতে হতো, তবে এই ওয়াচ টাওয়ার সেই সময় খুব কাজে আসত। তাই এখান থেকে দেখে সৈন্যরা শত্রুদের উপর নজর রাখত এবং যুদ্ধের পরিস্থিতিতে এই ওয়াচ টাওয়ার খুব বেশি কাজে আসত। এটি ছিল এই জেলার সপ্তম দরজা, যাকে বলা হয় চৌগান পোল। এই কেল্লার প্রতিটি দরজার নামের কোনো অর্থ ছিল এবং চৌগানের অর্থ হল সমতল অঞ্চল, অর্থাৎ ফ্ল্যাট এরিয়া, এবং পোল মানে দরজা। এখানে মহারানার হাতি রাখা হতো এবং এর উপরের অংশে শুধু ঘোড়া যেত। এই সামনের অংশটিকে বলা হতো তোপখানা, যা অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। আমি বলতে চাই যে ভারতে তোপ অষ্টাদশ শতাব্দীতে মুঘলদের দ্বারা আনা হয়েছিল। তাই পঞ্চদশ শতাব্দীতে যখন মহারানা কুম্ভ রাজা হলেন তখন ভারতে তোপ আসেনি এবং সেই সময় যুদ্ধে তরবারি, ভাল্লা এবং তীর ইত্যাদি ব্যবহার করা হতো। এই তোপখানায় আপনি এখনও কিছু তোপ রাখা দেখতে পাবেন, তবে বেশিরভাগ তোপ উদয়পুরে রাখা হয়েছে। আপনার জানার জন্য আমি বলছি যে উদয়পুরের শাহী পরিবারের অনেকগুলো বিলাসবহুল 5 স্টার হোটেল আছে, যেখানে গেলে আপনি সেই যুগের মতো বিভিন্ন ধরনের তোপ দেখতে পাবেন। এই কেল্লার পরিসরে মহারানা কুম্ভল দ্বারা নির্মিত এখন শুধু একটি অংশ বাকি আছে, যা হলো 600 বছর পুরনো এই সামনের অংশ। যেমন আমি বলেছিলাম যে এখানকার সমস্ত নির্মাণ কাজ, অর্থাৎ 36 কিলোমিটার লম্বা প্রাচীর, অসংখ্য মন্দির এবং কেল্লা সবকিছু মহারানা কুম্ভলই তৈরি করিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তার তৈরি অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। আমি বলতে চাই যে 19বিংশ শতাব্দীতে মেওয়াড়ের মহারানা হলেন ফতেহ সিংজি, যিনি এই অংশের উপরে একটি মহলের নির্মাণ করিয়েছিলেন, যাকে বলা হয় বাদল মহল, যা মৌসুমের সময় অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে চারপাশে মেঘে ঘেরা থাকত। এখানে আপনি দেখবেন যে একটি বড় জলের ট্যাঙ্কও তৈরি করা আছে, যেখানে সেই যুগে প্রয়োজনের সময় ব্যবহারের জন্য জল সংগ্রহ করে রাখা হতো। এই কেল্লা খুব উচ্চতায় নির্মিত, তাই এই পাহাড় পর্যন্ত জল আনার জন্য অন্তর ব্যবহার করা হতো। দ্বিতীয় পদ্ধতি ছিল এই যে এই সামনের দেওয়ালে যে ছিদ্রগুলো আপনি দেখছেন, সেখান দিয়ে বৃষ্টির জল বয়ে এই সিঁড়ি দিয়ে এই সামনের জায়গায় পৌঁছাতো এবং এখান থেকে ফিল্টার হয়ে পরিষ্কার জল এই ট্যাঙ্কে পৌঁছাতো। একটি বিশেষ তথ্য আমি আপনাকে বলতে চাই যে 1438 সালে এই কেল্লাতেই মহারানা কুম্ভের হত্যা হয়েছিল এবং তাকে হত্যা করেছিল তার বড় ছেলে উদয় সিং। তাই এটি হলো এই কেল্লার পগরা পোল এবং এখান দিয়ে সেই যুগে শুধু ঘোড়া আসত। এই সামনে যে কক্ষগুলো আপনি দেখছেন, এটি সেই সময়ে ঘোড়ার আস্তাবল ছিল এবং এখানে মহারানার ঘোড়া বাঁধা হতো। এখানে যে দরজাগুলো লাগানো আছে এগুলো সেই সময়ে ছিল না, বরং এগুলো পরে লাগানো হয়েছিল। এটি কুম্ভল মহল এবং এর ভিতরে আজও নবদুর্গা মাতার মূর্তি স্থাপিত আছে, যাদের মেওয়াড়ে শক্তির দেবী হিসেবে পূজা করা হয়। এর ভিতরে আপনি দেখবেন যে অখণ্ড জ্যোতি রয়েছে, যা অবিরাম জ্বলতে থাকে। চলুন এবার আপনাকে কুম্ভল মহলের উপরের তলায় নির্মিত কিছু কক্ষ দেখাই। তাই এটি হলো উমা প্যালেস। এই দরজা বন্ধ আছে, এখন পাশ থেকে একটু ভিতরটা দেখা যাচ্ছে। এখানে দরজা বন্ধ, এখান থেকে একটু দেখা যাচ্ছে। তাই এখানে সামনে যে কক্ষগুলো আপনি দেখছেন এগুলো সৈনিকদের ব্যারাক ছিল, অর্থাৎ এই কক্ষগুলোতে সেই যুগে সৈনিকরা থাকত। তাই এখানে অনেক কক্ষ আছে এবং তাদের মধ্যে একটি কক্ষের ভিতরে আমি আপনাকে নিয়ে যাই, যেখানে আপনি দেখবেন একটি ছোট ঝরকা এবং অনেকগুলো আলনাও তৈরি করা আছে, যা কিছু জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হতো। ভিতরের দিকে আপনি দেখবেন যে পরিচ্ছন্নতার বিষয়ে একেবারেই মনোযোগ পারিবারিক কেল্লা হিসেবে রক্ষিত ছিল, যেখানে মহারানা কুম্ভের নির্মাণ কাজ এখনও 600 বছর পরেও কিছু অংশে টিকে আছে, যদিও ধীরে ধীরে অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। 19বিংশ শতাব্দীতে মহারানা ফতেহ সিং বাদল মহল নির্মাণ করান, যা মৌসুমের সময় মেঘে ঘেরা থাকত এবং এর জলের ট্যাঙ্কে বৃষ্টির জল ফিল্টার করে সংরক্ষণ করা হতো। দুর্ভাগ্যবশত 1468 সালে এই কেল্লাতেই মহারানা কুম্ভলকে তার পুত্র উদয় সিং হত্যা করেন। কুম্ভল মহলে নবদুর্গা মাতার মূর্তি ও অখণ্ড জ্যোতি আজও পূজিত হয় এবং উমা প্যালেসের কক্ষগুলো সৈনিকদের ব্যারাক ও রান্নাঘর হিসেবে ব্যবহৃত হতো। যদিও এখন পরিচ্ছন্নতার অভাবে এর দেওয়ালে দর্শনার্থীদের লেখা দাগ দেখা যায়, যা সংরক্ষণের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। মহারানা প্রতাপের জন্মস্থান এই কেল্লার একটি বিশেষ অংশ, যেখানে 1540 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং এটি দর্শকদের জন্য একটি গর্বের স্থান।
বাদলমহল, যা ঊনবিংশ শতাব্দীতে নির্মিত, জানানা ও মর্দানা মহল নিয়ে গঠিত, যেখানে রানী ও মহারানা থাকতেন, এবং এর পেইন্টিংগুলো সবজির রঙে তৈরি, যা এখনও অক্ষত। এর টেরেস থেকে কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্যের দৃশ্য দেখা যায়, যেখানে চিতাবাঘ, ভাল্লুক ও হরিণের মতো প্রাণী রয়েছে। এই কেল্লার ৩৬ কিলোমিটার প্রাচীর, যা ১৫ থেকে ২৫ ফুট চওড়া, বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম হিসেবে বিখ্যাত, এবং মহারানা কুম্ভের শিল্পপ্রীতির স্মরণে প্রতি বছর এখানে ৩ দিনের উৎসব ও সাউন্ড অ্যান্ড লাইট শো হয়। উদয়পুর থেকে ৮৪ কিলোমিটার, রাজসমন্দ থেকে ৪৭ কিলোমিটার এবং জয়পুর থেকে ৩৪৪ কিলোমিটার দূরে অবস্থিত এই কেল্লা ১৯৯৮ সাল থেকে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। যদি আপনি চান যে আমি কোনো বিশেষ স্থাপনার ভিডিও তৈরি করি, তাহলে সেই জায়গার নাম নিচে মন্তব্য করে জানাবেন। যদি এই ভিডিও আপনার পছন্দ হয়, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।